আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পারিবারিক বাজেটের ধারাবাহিকতা আজও তোমাদের পারিবারিক বাজেটের নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা জানো এটি দ্বাদশ অধ্যায় থেকে আলোচনা করছি। জনাব আবিদ মাসে 15,000 টাকা বেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও তিনি নৈশ বিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা হিসেবে মাসে 8,000 টাকা সম্মানী পান। 31 ডিসেম্বর 2015 তারিখে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল নিম্নরূপ: যেমন খাদ্য সামগ্রী ক্রয় ছিল 70,000, বাড়ি ভাড়া প্রদান 72,000, দৈনন্দিন বাজার খরচ ছিল 48,000, টেলিভিশন ক্রয় আছে 35,000, খবরের কাগজ আছে 3,500, গ্যাস পানি বিদ্যুৎ 21,000, আসবাবপত্র ক্রয় আছে 15,000। যেন আবিদ হাসানের পরিবারের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে, প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করে নগদ উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, আর পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি ছিল সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে সেগুলো আসবে যেগুলোর মাধ্যমে সম্পদ বাড়ে। তো প্রতিষ্ঠান অর্থাৎ তার পরিবারের যে সম্পদ বাড়ে সেরকম এন্ট্রি যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি। যেমন এই অংশের মধ্যে টেলিভিশন ক্রয় পাচ্ছে 35,000 টাকা, তারপর আসবাবপত্র ক্রয় করেছে 15,000 টাকা। এগুলো ক্রয় করার মাধ্যমে তার পরিবারের সম্পদের পরিমাণ বেড়েছে। তাহলে 35,000 আর 15,000 একসাথে যোগ করব। তাহলে কীভাবে লিখবে? জনাব আবিদ হাসানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। টেলিভিশন ক্রয় লিখব 35,000 আর আসবাবপত্র ক্রয় লিখব 15,000। তো একসাথে যদি আমরা এখন যোগ করি, যোগ করলে পাবো 50,000 টাকা। এই 50,000 টাকাই হচ্ছে তার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। খ নং কোয়েশ্চেনে জানতে চেয়েছে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করে নগদ উদ্বৃত্ত। তো নগদ উদ্বৃত্ত বের করতে গেলে আমাদেরকে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে দেখো কিভাবে আমরা করব। তো প্রাপ্তি ও প্রদান হিসাব, প্রাপ্তির পাশে তিনি দুই রকমের প্রাপ্তি ঘটে তার। একটা হচ্ছে বেতন, মাসে 15,000 করে 12 মাসে 1,80,000 টাকা। এরপর সম্মানী পান 8,000 করে প্রতি মাসে, যেহেতু 8,000 আছে, 8,000 করে 12 মাসে 96,000 টাকা। তো টোটাল এখানে টাকার পরিমাণ আসে কত? টাকার পরিমাণ এখানে দাঁড়ায় 2,76,000 টাকা। এরপর আসো এই প্রতিষ্ঠানে অর্থাৎ তার যে পারিবারিক অংশ আছে, অর্থাৎ তার পরিবারে কি কি ব্যয় হয়। যেমন খাদ্য সামগ্রী কিনে থাকে, একটি পরিবারে খাদ্য সামগ্রী অবশ্যই লাগবে। তারপরে বাড়ি ভাড়া, যেহেতু তিনি ভাড়া বাসায় থাকেন, সে অংশটুকু অর্থাৎ তার বাড়ি ভাড়া দিতে হবে। তারপর দৈনন্দিন বাজার খরচ আছে, তো সব মিলিয়ে 48,000 টাকা আছে সারা বছরে। টেলিভিশন ক্রয় করেছিল 35,000 টাকার। খবরের কাগজ এই জন্য ব্যয় হয় 3,500 টাকা। গ্যাস পানি বিদ্যুৎ আছে 21,000 টাকা। আসবাবপত্র ক্রয় আছে 15,000। এখন এই অংশগুলো যা বললাম সেগুলো হচ্ছে প্রদান। প্রাপ্তির পাশের যোগফল ছিল 2,76,000 টাকা। ঠিক এই 2,76,000 টাকাকেই আমাদেরকে প্রদানের যোগফলে লিখব। ঠিক আছে, এখন লেখা শেষ হওয়ার পরে দেখব আমরা যে এই অংশটার মধ্যে অর্থাৎ প্রদানের অংশে টাকার পরিমাণ কম নাকি বেশি। আমরা যদি হিসেব করে দেখি যে প্রদানের ঘরে টাকার পরিমাণ কম আছে, প্রশ্ন হচ্ছে কত টাকা কম। আমরা যদি হিসেব করি নর্মালি, তাহলে দেখতে পাবো যে 11,500 টাকা এখানে কম আছে। এই 11,500 টাকাই হচ্ছে মূলত নগদ উদ্বৃত্ত। অর্থাৎ প্রাপ্তির পাশে এই সারা বছরে আমরা
জনাব আবিদ হাসানের পরিবারে দেখতে পাচ্ছি 2,76,000 টাকা যেমন প্রাপ্তি ঘটেছে অর্থাৎ ইনকাম ঘটেছে, ঠিক তেমনি তার ব্যয়ও হয়েছে। সব মিলিয়ে 11,500 টাকা কম। এই 11,500 টাকা এখনও তার হাতে আছে। তো এটাই হচ্ছে হাতে নগদ, অর্থাৎ সমাপনী হাতে নগদ, যেটাকে এখানে উদ্বৃত্ত আকারে লেখা হয়েছে। তো তোমরা এভাবে উদ্বৃত্ত আকারে লিখবে তার সারা বছরের ব্যয়গুলো সংগঠিত হওয়ার পরে এই পরিমাণ টাকা হাতে আছে। তাহলে যে পরিমাণ টাকা থাকবে সেটার নাম কি? নাম লিখবে উদ্বৃত্ত। কেউ যদি এটাকে নগদ উদ্বৃত্ত লেখো এটাও লিখতে পারো, কেউ অনেকে আবার নগদ তহবিল দিয়ে ব্র্যাকেটে 31/12/2015 লেখো, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তো তোমরা এটা ভালো করে কমপ্লিট করবে। এরপর আসি আমরা গণন কোয়েশনে। গণন কোয়েশনে বলেছে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করে দেখাও। তো আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে গেলে আমরা জানি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে সেক্ষেত্রে এই অংশটা অর্থাৎ খ নঙে আমরা যা করেছি সেখান থেকে অরিজিনালি যেই আয় এবং অরিজিনালি যেটা ব্যয় আছে অর্থাৎ মুনাফাজিত আয় মুনাফাজিত ব্যয় সেই অংশগুলো নিয়ে আসব। আর বাকিগুলো যেগুলো তোমার এক্ষেত্রে দেখতে পাবে যে মূলধন জাতীয় ব্যয় আছে সেই অংশগুলো আর বসাবো না। হাতে নগদ যদি দেখা যায় আগে থেকে কিছু নগদ এখানে যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও বসালাম না হলে। তাহলে যেহেতু এখানে আগে থেকে হাতে নগদ নেই, আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারবো তার আয়ের উদ্বৃত্ত আছে না ব্যয়ের উদ্বৃত্ত আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আবিদ হাসানের প্রতিষ্ঠানে আয় বলতে এখানে আছে যেমন বেতন পায় 1,80,000 টাকা, তারপর সম্মানী পায় 96,000 টাকা। তো এই দুইটির আমরা এখন যোগফল বের করব। যোগফল যদি বের করি তাহলে পাবো 2,76,000 টাকা। এই 2,76,000 টাকা হচ্ছে তার মোট আয়। এই মোট আয় থেকে আমরা তার পরিবারে যে ব্যয়গুলো সংগঠিত হয় স্থায়ী সম্পদ ছাড়া বাকি যে এন্ট্রিগুলো আছে এবং চলতি সম্পদও ছাড়া, অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা টেলিভিশন ক্রয় আছে, আসবাবপত্র ক্রয় আর উদ্বৃত্ত, এগুলো ছাড়া বাকি এন্ট্রিগুলো আমরা ব্যয়ের অংশে লিখব। তাহলে পেয়ে যাব তার আয়ের উদ্বৃত্ত অথবা ব্যয়ের উদ্বৃত্ত। দেখি তাহলে এখানে কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য সামগ্রী ক্রয় করার মাধ্যমে তার পরিবারের ব্যয় হয় 70,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান করার মাধ্যমে অর্থাৎ 72,000 টাকা প্রদান করার মাধ্যমে তার পরিবারের ব্যয় হয়। দৈনন্দিন বাজার আছে 48,000 টাকা। খবরের কাগজ আছে 3,500 টাকা। গ্যাস পানি ও বিদ্যুৎ আছে 21,000 টাকা। তো একসাথে যদি এখানে আমরা যোগ করি তাহলে পাবো 2,14,000 টাকা। এই 2,14,500 টাকা এখানে আমরা লিখব। তো 2,14,500 যদি আগের আয় যেটা ছিল 2,76,000 টাকা, সেই অংশ থেকে আমরা যদি এখন বাদ দিয়ে দিই তাহলে কত পাবো এই অংশের মধ্যে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্ষেত্রে 61,500 টাকা। এই 61,500 টাকাকে আমরা আয়ের উদ্বৃত্ত হিসেবে কাউন্ট করব। তো এটা হচ্ছে তোমার আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আয়ের উদ্বৃত্ত বের করবে। তো আয়ের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আয়ের উদ্বৃত্ত, আর যদি ব্যয়ের পরিমাণ বেশি থাকে তাহলে এটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত। যেহেতু এখানে আয়ের পরিমাণ বেশি তাহলে আমরা আয়ের উদ্বৃত্তটাই এখানে লিখব। তোমরা অঙ্কটি আরেকবার দেখো, অঙ্কটি আশা করি অনেক ইজিই লাগবে। মূলধন জাতীয় ব্যয় আমি একটু শর্ট করে আবারও বলি যে মূলধন জাতীয় ব্যয় বের করতে গেলে আমরা দেখব যে এই প্রতিষ্ঠানে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে কিনা, যেমন টেলিভিশন ক্রয়, আসবাবপত্র ক্রয় এরকম আছে কিনা। যদি থাকে এগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে নিয়ে আসব। যদি দেখি যে এরপরে প্রাপ্তির প্রধান হিসাবে নগদ উদ্বৃত্তি নির্ণয় করতে বলেছে তাহলে এক্ষেত্রে আমরা এই বছরে যে এন্ট্রিগুলো সংগঠিত হয়েছে সেই এন্ট্রিগুলো এবং আগের বছরে যদি কোনো হাতে নগদ থেকে থাকে সেটাও আমরা লিখব প্রাপ্তির পাশে। লিখে প্রদানের পাশে এই বছর যা যা সংগঠিত হয়েছে অর্থাৎ যে মাধ্যমে টাকা চলে গিয়েছে সেই অংশগুলো এখানে লিখব। লেখার পরে তাহলে এই প্রাপ্তির যোগফল থেকে প্রদানের যোগফল বিয়োগ করলে আমরা তখন নগদ উদ্বৃত্ত কত হয়েছে সেটা পেয়ে যাব। যেমন এখানে 11,500 টাকা নগদ উদ্বৃত্ত পেয়েছিলাম। আর গণকোয়েশনে আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা আয়ের যোগফল আগে বের করব। যেমন এই অংশের মধ্যে আয়ের যোগফল ছিল 2,76,000 টাকা আর ব্যয়ের যোগফল ছিল
2,14,500 টাকা। তাহলে এটা আমরা যদি মাইনাস করে দিই তাহলে আয়ের উদ্বৃত্ত পেয়ে যাব এক্ষেত্রে 61,500 টাকা। তো এই 61,500 টাকা হচ্ছে আয়ের উদ্বৃত্ত। তোমরা এইভাবে এই অঙ্কটি ভালো করে করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।